আসসালামু আলাইকুম দর্শক। জুলাই সনদকে হ্যাঁ বলবো নাকি না বলবো এটা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। গণভোট কি নভেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন একই দিনে হবে? এ নিয়েও রয়েছে দলগুলোর মধ্যে চরম মতানৈক্য। এই যখন অবস্থা, তখন রাজনীতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন কি আসলেই ফেব্রুয়ারিতে হবে নাকি হবে না? দলগুলোর ভিতরে এত মতৈক্য থাকলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? এইসব নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামাত ইসলামের গবেষণাশীল সদস্য জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং আল্লাহ পাকের রহমত আমি ভালো আছি। তো জনাব মনিরুল ইসলাম শামীম, আপনি জানেন যে জুলাই সনদের 84টা দফা, এর ভিতরে এই কিছু দফায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। বিএনপি এটা মানতে চায় না। এর ভিতরে আপনার আছে যে প্রধানমন্ত্রী পদে যে ব্যক্তি, সে ব্যক্তি দলীয় পদ থাকতে পারবে না। যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় পদ। আবার ওই নিম্নকক্ষে সংখ্যানুপাতিক পিআর, এটাও এটাও মানবে না। আবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাজি, বাট এমন চায় না যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলে কমে যায়। তাহলে তারা মনে করতেছেন যে এটা আসলে তাহলে আহ, সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। এবং জুলাই সনদ বা সংবিধানের উপরে প্রাধান্য পেলে খারাপ নজির হবে। এটা করা যাবে না, এটা করা যাবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই জুলাই সনদ নিয়ে জামাত ইসলাম ওরা বলতেছে যে এই সনদ নিয়ে, বা এনসিপি বলতেছে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। কিন্তু বিএনপি বলতেছে না, এটা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জুলাই সনদে নাকি শেখ মুজিবুর রহমানের ছবি টানানোরও নাকি কথা লেখা আছে। এখন সরকার আবার করছে কি, সরকার ওই বিএনপি যেই নোট অফ ডিসেন্ট গুলো দিছে যেগুলোতে, ওগুলো আবার সরকার নাকি উঠিয়ে দিছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপির নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল, তা বাদ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আর কি আমি শুনতে চাই। তারপর গণভোটের বিষয়ও আছে। গণভোট আপনারা জামাত ইসলাম বলতেছে নভেম্বরই গণভোট হবে, অন্যদিকে বিএনপি বলতেছে যে না, গণভোট আর সংসদ নির্বাচন একই দিন হবে। আপনি জানেন যে একটা গণভোট করতে গেলে 2,000 কোটি টাকা লাগে, এত খরচ তাহলে কিভাবে হবে? তো এই সব মিলিয়ে আহ, আপনি কিভাবে দেখছেন এই যে বিএনপির এই যে নোট অফ ডিসেন্ট এবং এই বিভিন্ন বিষয়ে জুলাই সনদে আপত্তি, এটা কি আসলে আপনি ভ্যালিড মনে করেন, নাকি আপনি মনে করেন যে তারা আসলে এই জুলাইকে ধারণ করে না, বা তারা অন্য কোনো ভাবে বায়াসড হয়েছে, বা ভারত বা অন্য কোনো দেশের প্রভাবে প্রভাবিত? ধন্যবাদ প্রিয় ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দর্শক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমাকে অ ৪টা ৫টা কোয়েশ্চেন করেছেন। তার মধ্যে আমি ১ম দিক থেকে শুরু করছি যে আপনি ১ম জানতে চেয়েছেন আ জুলাই সনদ নিয়ে। আসলে ২৪ এর যেই গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানটার মূল ভিত্তি ছিল যে ফ্যাসিজমের নিপাত এবং একটা উন্নত গণতন্ত্র চর্চা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ যখন আপনি গঠন করতে যাবেন, সেখানে নতুন সংবিধান লাগবে। সেখানে আপনি জুলাইকে যে বিষয়গুলোর কারণে আন্দোলন করেছেন, সেই বিষয়গুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, অতীতের আমাদের যে সংবিধানটা এখনো পর্যন্ত আছে, সেই ১৯৭২ সালের রচিত সংবিধান, সেটা প্রকৃতপক্ষে জনগণের যেই চাহিদা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণেই এই ২৪-এর মতো একটা ঘটনার উদ্ভব হয়েছে। গত ১৭ বছর থেকে শুরু করে এবং তার পূর্ববর্তী ৫৩ বছরে আপনি দেখবেন যে ফ্যাসিজম ক্রমান্বয়ে কেউ বেশি ছিল, কেউ কম ছিল। কেউ আহ অঞ্চল ভিত্তিক ছিল, কেউ জাতীয় ভিত্তিক ছিল। এই যে ফ্যাসিজমটা হয়েছে, এটা মূলত এই সংবিধানের কারণেই হয়েছে। আমাদের যে সংবিধানটা এখনো আমরা চর্চা করছি, এখনো আমাদের বাংলাদেশে বলবৎ রয়েছে,
এটাকে যদি আপনি পট পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে জনগণের ম্যান্ডেট লাগবে, রেফারেন্ডাম লাগবে। যদি রেফারেন্ডাম না থাকে তাহলে সংবিধানের আজকে যে পরিবর্তনের, সংশোধনের, পরিমার্জনের এবং নতুন করে আরেকটা যে সংবিধান কায়েম হতে যাচ্ছে সেটা করতে হলে রেফারেন্ডাম না থাকলে সেটা বৈধতা পাবে না। এক্ষেত্রে অনেকেই বলে থাকে যে পরবর্তী যে পার্লামেন্ট গঠন হবে, যে নতুন সরকার আসবে, সরকার ইচ্ছে করলে সেটা পার্লামেন্টে নিয়ে পাস করতে পারে। অ্যাকচুয়ালি এরকম ইতিপূর্ব দুইটা রেফারেন্ডামের প্রয়োজন হয়েছিল। দুইটা রেফারেন্ডাম আমরা দেখি যে 72 সালের সংবিধানটা যেটা এখনো আছে, এটার ব্যাপারেও কিন্তু একটা হানা ভোটের প্রয়োজন ছিল। এটা এটার জনগণের যে রেফারেন্ডাম নেওয়া দরকার ছিল সেটা কিন্তু ওই সময় ওইভাবে নেওয়া হয়নি। সেটা কি কি করেছে, পরবর্তী যে পার্লামেন্ট গঠন হয়েছে, পার্লামেন্টে গঠন করে তারা সেখানে এটাকে পাস করিয়ে নিয়েছে, যার কারণে 72 সালের সংবিধানটা হয়েছে মূলত পার্লামেন্টারি ভিত্তিক। সেখানে জনগণের ওইভাবে মত প্রকাশ, জনগণের ম্যান্ডেট না থাকার কারণে আমরা দেখেছি আজকে আমরা যা উপভোগ করছি এবং যে ফেসিজম দেখেছি, এগুলোর মূল কারণ ছিল সেখানে জনগণের মতামত উপেক্ষা করা। আপনি 24টা হয়েছে অতীতের সকল অন্যায়, সকল সকল গ্লানি, যতগুলো গ্যাপ আমাদের ছিল রাষ্ট্রটাকে বিনির্মাণে, রাষ্ট্রটাকে সুন্দর পরিচালনার ক্ষেত্রে, সেগুলো রিমুভ করে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ গঠন করা। তো সেই নিরিখে অবশ্যই অবশ্যই আমাদেরকে রেফারেন্ডামের প্রয়োজন রয়েছে। সেই কারণেই সকল দল, আপনি দেখেছেন সেখানে নেরাবট 50টা দলের মতো অপিনিয়ন দিয়েছে, তারা সবাই সর্বসম্মতিক্রমে একমত হয়েছে যে হ্যাঁ রেফারেন্ডাম লাগবে, রেফারেন্ডাম গণভোট লাগবে, জনগণের সমর্থন লাগবে। সেক্ষেত্রে কারো কারো কোনো কোনো দল, একটা দুটা দল হয়তো এরকম বলেছে যে ওনারা জাতীয় নির্বাচনের সাথে একসাথে এটা করে নেওয়ার জন্য, যাতে খরচটা লাঘব হয়। হুম। আর বাকি সব দলই কিন্তু আহ, জাতীয় নির্বাচনের আগেই এই রেফারেন্ডামটা মানে গণভোটটা করার ব্যাপারে একমত হয়েছে। আহ, আমার মনে হয় সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু টাইমিংটা ডিস্টেন্সে আছে, আর না হয় সকল এই বিষয়ে তারা সবাই না, এখানে সম্মতিক্রমে এখানে একমত বলতেছে হয়েছে। যে যে একটা জাতীয় নির্বাচনের খরচ হচ্ছে 2,000 কোটি টাকা, প্রায় আপনার 2-2.5 বিলিয়ন ডলার। এখন যদি এই গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে কিন্তু ওই খরচটা বেঁচে যায়, হয়তো 200-300 কোটি টাকা এক্সট্রা লাগে। আর যদি গণভোট আপনার নভেম্বরে হয় তাহলে এই গণভোটের জন্যই খরচ হবে 2,000 কোটি টাকা। এবং জনগণ কিন্তু এই এই যে 48টা যে ধারা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে, আপনার এই কয়জন জনগণ এগুলা বোঝে ভাই, যে এগুলা কি এখন আপনি জামাত আপনি জামাত ইসলাম বলতেছে যেটা নভেম্বরে হতে হবে, এখন আপনি বা এনসিপি বলতেছে, আপনি কি মানে কোন চুক্তিতে তারা বলতেছে? আচ্ছা, আপনাকে প্রথম যেটা দেখতে হবে, আপনি যখন একটা বিল্ডিং তৈরি করবেন, একটা ইমারত নির্মাণ করবেন, সেই ইমারত নির্মাণের ক্ষেত্রে প্রথম এটার একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। ফাউন্ডেশন করে তারপর কলাম, তারপর বিম, আনুষঙ্গিক যা আছে ক্রমান্বয়ে আপনি উপরের দিকে উঠবেন, তাই না? এরপর একটা পর্যায়ে ছাদ ঢালাই দিবেন, এইভাবে একটা ইমারত গড়ে ওঠে। আপনি এত বড় একটা আন্দোলন হলো, সংগ্রাম হলো, অভ্যুত্থান হলো, 2,000-এর মতো লোক মারা গেল, 32,000 আহত, 7,500-এর মতো পঙ্গু, ভিত্তিহীন 750। এই যে আমাদের ছোট ভাই বোনেরা তারা তারা জীবন দিয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে, তারা শহীদ হয়েছে, এবং হাজারো লাখো যারা ওই সময় এই ময়দানে ছিল, এই আন্দোলনের সময়, তারা আজও ট্রমাতে আছে। আপনি যদি ওইটাকে চিন্তা করেন, সেক্ষেত্রে কি 2,000 কোটি টাকা একটা রাষ্ট্রের জন্য একটা কোনো টাকা হলো? আপনি কি এই টাকাটাকে খুব বড় মনে করেন? আমি আপনি মনে করি ভাই, আমি আপনি মনে করি, বড় মনে করি। আর আপনি আপনি বড় বড় মনে করেন, কিন্তু আপনাকে তো আগে ফাউন্ডেশনটা করতে হবে। 24-এর ফাউন্ডেশন হলো এই গণভোট। এই গণভোট যদি আপনি করেন, জনগণ যদি এটার পক্ষে মতামত দেয়, তাহলে তার পরবর্তীতে আপনি জাতীয় নির্বাচন করেন, দেশটাকে গঠন করার জন্য সংস্কার, যে বিষয়গুলো আর এসেছে, 84টা বিষয় এসেছে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে আপনি পার্লামেন্টে গিয়ে সেগুলো বাস্তবায়ন করবেন। এবং সেখানে তারা আরেকটা বিষয় কিন্তু দেখলাম যে আমি আপনাকে বলি, সমস্যাটা এখানেই। এখানে বলা হয়েছিল যে জুলাই সনদে ঐক্যমত্যের পাশাপাশি রাজনৈতিক দলের যে নোট অফ ডিসেন্ট আছে, মানে আপত্তিগুলো, এগুলো লেখা থাকবে যে এইসব বিষয়ে
অমুক অমুক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং তারপরে নির্বাচনে যদি সেই সব দল জনগণের রায় পায়, তাহলে তারা যেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে ওগুলো তারা বাস্তবায়ন করতে বাধ্য না। মানে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি যেগুলো যেগুলো আগে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো তারা বাস্তবায়ন করতে বাধ্য না। এখন তারা ওদিন দেখে যে ওই নোট অফ ডিসেন্ট গুলো সনদেই নাই, এটা আপনার আচ্ছা, সরকার এটা নিয়ে মানতেছে। হুম, আর হুম। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে সরকার বলতেছে যে যদি কোনো দল ক্ষমতায় গিয়ে ৯ মাসের মধ্যে এই জুলাই সনদ আইন পাস না করে, তাহলে এটা অটোমেটিকলি পাস হয়ে যাবে। এটা এটা কি ধরনের কথা হলো ভাই? এটা আপনি যদি দেখেন, বাংলাদেশের দল আছে, যদি বড় দল মনে করেন, অন্তত বাংলাদেশে বড় দল আছে ৫ থেকে ৬টা বড় দল, এবং ছোট ছোট আরো অনেক দল রয়েছে। এই জুলাই বিপ্লবের সাথে যে স্টক হোল্ডার গুলো, এগুলোর মধ্যে আপনি দেখবেন ৩০-এর উপর, নিয়ারলি ৫০-এর মতো দল আছে ছোট বড় মিলে। তারা এবং বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধি, আঞ্চলিক গ্রুপও এই জুলাই পট পরিবর্তনের সাথে সম্পৃক্ত ভূমিকা রেখেছে, এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আপনি শুধু বিএনপি একটা দল, অবশ্যই তারা বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দল, তাদের একটা দলের মতামতকে যদি আপনি প্রায়োরিটি দেন, তাহলে 50টা দলের মতামত সেখানে কতটুকু প্রায়োরিটি পেল, এটাও দেখতে হবে আপনাকে। সবচেয়ে বড় বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে দল কেন্দ্রিক যদি আপনি চিন্তা করেন, শুধু বিএনপি চিন্তা করলে হবে না, সেখানে অন্যান্য দল কি বলেছে সেটাও চিন্তা করতে হবে। আর এখানে কমিশন মূলত সুপারিশ করেছে, ওনারা এই সব বিষয়গুলো সুপারিশ করেছে। আপনি যদি এটাকে পজিটিভলি নেন, আমি মনে করি ওনাদের সুপারিশটা খুব এমন ভাবে তারা উপস্থাপন করেছে গভর্নমেন্টের কাছে, যেটা যাতে রেফারেন্ডাম নিলে জনগণ ভোট দিলে হার পক্ষে যদি জয়যুক্ত হয়, তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে। আর যদি নার পক্ষে বেশি ভোট পায়, তাহলে এটা গ্রহণযোগ্যতা পাবে না। অতএব যারা আজকে আপত্তি তুলছে, এটা এটা তাদের মূলত কোনো ইন্টেনশনালি তারা এটা নিয়ে আপত্তি করছে। আমার মনে হয় এটা মূলত আপত্তির কারণ হলো তারা কোনোভাবেই চাচ্ছে না জাতীয় জাতীয় নির্বাচনের আগে এই গণভোটটা হোক। আলটিমেটলি আপনি যদি গণভোটটা আগে না নেন, তাহলে এই যে এত কিছু করলেন, এত বৈঠকাদি করলেন, এগুলো কোনো কিছুই মূল্য থাকলো না। সকল উদ্যোগ, বৈঠক, এত সমাধান, এতগুলো দলের অংশগ্রহণ, ঐক্যমত্যে পৌঁছা, এগুলো সব ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য সরকারের উচিত অবশ্যই অবশ্যই নির্বাচনের আগে একটা সময় নিয়ে এই গণভোটটা করে ফেলা। গণভোটটা করা মানে হলো আপনি একটা ফাউন্ডেশন করে ফেললেন। এবার আপনার পথ চলা শুরু। আপনি পরবর্তীতে পার্লামেন্ট ইলেকশন দেন, আপনি পরবর্তীতে এই ফাঁকে যদি আরো কোনো সংস্কারমূলক যতগুলো কাজ আছে, যেমন আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কারের কাজ রয়েছে, নির্বাচন কমিশন সংস্কারের কাজ রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু একেবারে যারা ডিস্ট্রিক্ট পর্যন্ত সংস্কার করতে হবে, কারণ প্রতিটা জায়গায় ফ্যাসিস্টদের প্রতিনিধিরা সেখানে বসা আছে। অতএব তাদের মাধ্যমে আপনি কখনো ভালো বাংলাদেশ পাবেন, এটা আমরা মনে করি না। এত পরিমাণ তারা নোংরামি করে গিয়েছে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে অপদার্থ টাইপের লোক এবং অযোগ্য লোকগুলোকে বসিয়ে দিয়েছে, অসংখ্য অসংখ্য অযোগ্য লোকদেরকে ওরা বসিয়ে দিয়েছে, যেগুলো মূলত বাংলাদেশের পারপাস, জনগণের পারপাস সার্ভ করার মতো ক্যাপাসিটি রাখে বলে আমরা মনে করি না, আমি মনে করি না। এরপরে আসেন, যদি রেফারেন্ডামটা আগে হয়, আপনার জুলাই সনদের বাস্তবায়ন হওয়ার শুরুটা আপনার করে ফেললেন, জনগণের যেহেতু ম্যান্ডেট পেয়ে গেলেন, এবার ন্যাশনাল ইলেকশনের ক্ষেত্রে আপনি যে যত সহজে আপনি সকল কার্যক্রমগুলো, সংস্কারগুলো এবং নির্বাচনটা করতে পারবেন। যদি গণভোটটা একসাথে না করেন, আগে না করেন, একসাথে করতে যান, তাহলে আপনি সব জগা খিচুড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের জনগণ এখনো, ভোটাররা অতটুকু সচেতন না যে দুইটা ব্যালট একসাথে বুঝবে কোনটা কি, এগুলো বোঝার মতো ক্যাপাসিটি এখন নাই। আপনি শুধু টাকার দিকে তাকিয়ে আপনি একটা প্রকল্প থেকে যে পরিমাণ লুটপাট করেছে, আপনি ফ্যাসিস্টদের আমলের ঘটনাগুলো দেখেন। ওরা একদিনের ঘটনা, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম, জাতীয় বিভিন্ন পত্রিকায় এসেছে, একদিনে 7,500 কোটি টাকা ডিজিএফআই এর সহযোগিতা তারা বাংলাদেশ থেকে পাচার করেছে। আর আপনি একটা ন্যাশনাল ইলেকশন যদি করতে যান, অথবা একটা গণভোট যদি করতে যান, এখানে 800 কোটি টাকা লাগে, বা এখান থেকে কেউ কেউ বলেছে আরো 1,000 কোটি বা আরো একটু বেশি লাগতে পারে।
সেই তুলনায় এটা কিছুই না। আপনি জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ভিত্তির জন্য কাজ করবেন, সেক্ষেত্রে যদি শুধু টাকার দিকে তাকান, আরে ভাই যে পরিমাণ লুটপাট হয়েছে, আপনি একজন নেতার টাকা যারা অবৈধভাবে উপার্জন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলো, একজনের টাকা সিজ করলে এরকম 5টা নির্বাচন করাতে পারবেন। আপনি কেন এত হেজিটেশনে ভুগছেন? আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন টাকার জন্য, যে টাকার জন্য এটা হবে না, টাকার জন্য না। আমি মনে করি একজন দুর্নীতিবাজের টাকা যদি আপনি সিজ করতে পারেন, তাহলে এরকম 4টে নির্বাচন, 5টা নির্বাচন করার মতো ক্যাপাসিটি রাখে সরকার। অতএব সরকারের উচিত এই বিষয়টা বোঝা। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো, রেফারেন্ডাম ছাড়া, গণভোট ছাড়া কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। আপনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলেন, তাহলে বুঝতে হবে যে আপনার ভিত্তিপ্রস্তর রয়েছে অত্যন্ত দুর্বল। যে কোনো সময় পরবর্তী গভর্নমেন্ট এসে এই 24কে ডেমোলাইজ করে দিতে পারে, তারা ধ্বংস করে দিতে পারে আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা। কিন্তু বিএনপির কথা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমেই তো এটা হয়ে যায়। যেমন আমরা বললাম আমরা ক্ষমতায় গেলে এই জুলাই সনদের এই ধারা বাস্তবায়ন করব, জামাত বলতেছে এটা করব। সুতরাং নির্বাচন হলেই তো জনগণই তো নির্ধারণ করবে যে ক্ষমতা আসবে সে তারটা বাস্তবায়ন করবে। হুম হুম এটা হুম। এটা বলতে আচ্ছা থাকি আচ্ছা, কিন্তু আপনার কথা প্রেক্ষাপটে এসে যে আমি একটু বলি যে আপনি একই দিনে ভিত্তিপ্রস্তর এবং সাদ্দালিতিতে যদি যান ইমারত নির্মাণে, তাহলে ওই ওই ঘরে যে আবার বিয়ে করে বাসর ঘরে করতে চাচ্ছেন, একই দিনে সব করবেন, তাহলে তো ওই সারটা ওই সারটা তো এটা ড্যামেজ হবে। ওই সারটা ধসে পড়ে আপনার বাসর ঘর সরকার করে দেবে। জাতীয় নির্বাচনটা ছেলে খেলা না। আপনি জাতীয় নির্বাচনটাকে একেবারে আমরা এই সরকারের যে এখনো এখন পর্যন্ত কোন নির্বাচন ওনাদের পেয়েছে, ওনাদের পক্ষ থেকে ওনাদের কতটুকু ক্যাপাসিটি আছে আমরা জানি। আপনি দেখেন ওরা, ওদের কি ক্যাপাসিটি আছে আমাদেরকে দেখান। এখনো এরা স্থানীয় স্থানীয় সরকার কোনো নির্বাচন দেয়নি, সিটি কর্পোরেশন নির্বাচন দেয়নি, আমরা বুঝবো কিভাবে যে ওনাদের ক্যাপাসিটি আছে? অন্তত আপনি এই হানা ভোটটা যেটা, এই কি জানি বলে, আমরা রেফারেন্ডামের কথা বলতেছি, জন গণভোট, এই গণভোটটা দিয়ে অন্তত সরকারের সক্ষমতা যাচাই করতে হবে। আপনি আমাদেরকে 17 বছর থেকে নির্বাচন থেকে বঞ্চিত রাখলেন, রাখলো বিগত সরকার। আর কত এখন যাদের বয়স 30, নিয়ারলি 35, এই 35 বছরের আপনি 99% যুবককে জিজ্ঞেস করেন যে আমাদের বয়স 30 হয়েছে, 32 হয়েছে, আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। এই যে একটা বিশাল জেনারেশনকে আপনি গ্যাপ করে রাখলেন, এরপরও আপনি এত ছেলে খেলা করতে চাচ্ছেন, এটার অর্থ কি? এত রাষ্ট্র নিয়ে তো ছেলে খেলার অধিকার কারণেই। রাষ্ট্র, জনগণ, আমাদের সিকিউরিটি, এইসব বিষয়টুকু আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। সেই জন্যই বলছি, যে করেই হোক কোনো, আপনাকে নির্বাচনটা অবশ্যই করে নিতে হবে জাতীয় নির্বাচনের আগে, গণভোটটা অবশ্যই করে নিতে হবে জাতীয় নির্বাচনের আগে। যদি এটা করেন, তাহলে আপনি আগামী দিনে আমরা বুঝবো যে ন্যাশনাল ইলেকশনটা আপনি সুন্দরভাবে করতে পারবেন, আপনার ক্যাপাসিটি আছে। আর একটা কাজ হয়ে যাবে, সেখানে হলো জনগণের যে নির্বাচনের প্রতি, ভোট দেওয়ার প্রতি যে একটা অনাগ্রহ তৈরি হয়েছে এই রেফারেন্ডামের, এই নির্বাচনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, সে আগ্রহটা আবার ফিরে আসবে, জনগণের আস্থা ফিরে আসবে। এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন? আপনি একটা ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার জন্য, ওইখানে দেখলাম যে 2000 কোটি টাকা আপনি ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এটার জন্য ডোনেশন দিলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ওদেরকে দিলেন। লুটপাটকারীরা টাকা নিয়ে গেল, এটা ফিরে আনার জন্য আপনি এখন পর্যন্ত কি করছেন? ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য 2000 কোটি টাকা দিতে পারছেন। আর যে জনগণ, যে শহীদান, তারা জীবন দিল, যে জনগণ, তারা যারা রাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, সরকারের দিকে তাকিয়ে আছে যে আমরা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ভোট দেবো, তাদের জন্য আপনি একটা ন্যাশনাল ইলেকশনের আগে একটা গণভোটের আয়োজন করতে আপনার এত চিন্তা করতে হচ্ছে না। আজকে কতদিন ধরে, আজকে 4-5টা দিন আমাদের খুব স্ট্রেস যাচ্ছে মাথার মধ্যে, খুব স্ট্রেস যাচ্ছে আমাদের মাইন্ডে। সরকার কি করতেছে? সরকার কেন সিদ্ধান্ত নিতে পারতেছে না? কার জন্য? 2000 কোটি টাকার জন্য? আপনি একটা সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, এবং শতবর্ষ এই ফাউন্ডেশনটা দিয়ে আমরা ড্রাইভ দেব। আপনি এত হেজিটেশন বুক করছেন কেন? আমি এখন আমি এক- চিফ অ্যাডভাইজার সাহেবকে বারবার এর গত কয়েকদিন আগে আলোচনায় অনুরোধ করেছিলাম, ওনাদের বরাবর অবহিত করার চেষ্টা করেছিলাম যে ওনারা এই বিষয়টা যাতে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয়। জনগণের দিকে তাকিয়ে কাজ করতে হবে, এখানে কে কোন দল কি বললো, টাইমিং কোন, এটা কোনো ফ্যাক্ট না। আপনি আগে করবেন, জানুয়ারি করতে পারেন, আপনি নভেম্বরে করতে পারেন, ডিসেম্বরে করতে পারেন। আপনি আপনার মতো করে কাজটা করে নেন জনগণের জন্য, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। আপনি এই কাজটা যদি করে নেন, তাহলে 100 বর্ষ ব্যাপী এটার রেজাল্ট জনগণ পাবে। এখন জনাব মনির ইসলাম শামীম, এখন জাতীয় ঐক্যমত্য কমিশন
এই দুইটা বিকল্প প্রস্তাব দিয়েছে, একটা হচ্ছে নভেম্বরে গণভোট হবে আর একটা হচ্ছে নির্বাচনের দিন একসঙ্গে গণভোট হবে। এই দুটা প্রস্তাবই জাতীয় ঐকমত্য কমিশন ডক্টর ইউনূসকে দিয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে তিনিও আবার ওই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। এখন কে কাকে দিল এটা বুঝলাম না। আমরা ফিরে আসি জুলাই সনদে গণভোট। দর্শক আপনারা মতামত দিবেন যে আসলে গণভোট আপনারা কমেন্টে জানাবেন যে গণভোট আপনারা আসলে নভেম্বরেই চান নাকি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওই নির্বাচনের দিনই চান। আমরা ফিরে আসি জুলাই সনদে। এই জুলাই সনদ নিয়ে আসলে তো প্রহসন প্রতারণার অভিযোগ এনেছে বিএনপি। নোট অফ ডিসেন্ট নাই জুলাই সনদে, এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐকমত্য কমিশন বলতেছে তারা নাকি রেফারির ভূমিকায় আছে, কিন্তু রেফারিকে তারা কখনো গোল দিতে দেখেননি। আর জামাত ইসলাম বলেছে যে এই কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি নতুন করে প্রশ্ন তুলে একটা বিভাজন তৈরি চেষ্টা করতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতিতে বিভেদ বা বিদ্বেষ আশঙ্কার কথা আসতেছে কেন। আমরা আলোচনা করব জুলাই সনদের যে ধারাগুলো আসলে বিএনপি আসলে মানতেছে না এগুলো নিয়ে। তার আগে আমি একটা অনলাইনে ভোট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে আপনার অবস্থান কি। 83% জনগণ বলতেছে হ্যাঁ তারা গণভোট চান। 83% বলতেছে তারা গণভোট চান, আর 17% বলতেছেন তারা গণভোট চান না। 11,000 মানুষ ভোট দিয়েছে। ধন্যবাদ জানাই সবাইকে। তো এই যে জুলাই সনদ, এই জুলাই সনদে বিএনপি যেসব বিষয়গুলো আপত্তি জানিয়েছে সেসব বিষয়গুলো আমি যদি মানে আপনাকে বলি যে প্রথমেই আসি যে বিএনপি বলতেছে যে একই ব্যক্তি, আপনার জামাত বলতেছে যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবে ওই ব্যক্তি আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারম্যান হতে পারবে না, কিন্তু বিএনপি এটাতে আপত্তি। কিন্তু সমস্যাটা কোথায় যদি দুজন এক দলই থাকে, সংক্ষেপে যদি বলেন। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হলো দলীয় প্রধান যদি সরকার প্রধান হয়, তাহলে দলীয় প্রধানের যে প্রভাব প্রতিপত্তি সেটা সরকারের উপর পড়ে। আপনি যদি এটা বিভাজন করেন, একই ব্যক্তি যদি দুইটা পোস্টে না দেন, তা দুইজন ব্যক্তি যদি দুইটা পোস্টে সেপারেটলি থাকে, তাহলে দলের ইমপ্লিমেন্টেশনটা, দলের প্রভাবটা, পাওয়ার প্র্যাকটিসটা সেখানে রাষ্ট্রের উপর পড়বে না বা সরকারের উপর পড়বে না। আপনি খেয়াল করে দেখেন, গত 53 বছর যে ফ্যাসিজম তৈরি হয়েছিল, এটার মূল কারণ ছিল যে কয়টা কারণ, তার মধ্যে একেবারে নাম্বার ওয়ান কারণ ছিল এটা: দলের প্রধান, সরকার প্রধান, দলের প্রধান, সরকার বা রাষ্ট্রের প্রধান। এটা হওয়ার কারণে কি হয়েছে, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সকল জায়গায় নিজের দলীয় লোকগুলোকে রিক্রুটমেন্ট করা হয়েছে, সকল জায়গায় দলের পছন্দের লোকটাকেই পদায়ন করা হয়েছে, এবং একটা পর্যায়ে ফ্যাসিজম কায়েম হয়েছে। আমরা তো প্রতিজ্ঞা করে আসছি, 24টা ছিল মূলত হলো, 24-এর আন্দোলনটাই ছিল মূলত আমরা ফ্যাসিজমের মূলোৎপাট করব। যদি মূলোৎপাটন করতেই হয়, তাহলে আপনার দলীয় প্রধানকে অবশ্যই সরকার প্রধানে দেওয়া যাবে না, আর ধন্যবাদ। সরকার প্রধান অবশ্যই দলীয় প্রধানে দেওয়া যাবে না। আচ্ছা, যদি ধন্যবাদ। এরপরটা আসি পিআর। বিএনপি বলতেছে যে এই এই যে আনুপাতিক সংখ্যানুপাতিক হার পিআর, এটা সংবিধান বিরোধী, এটা অধিকাংশ মানুষ বোঝে না। মির্জা ফখরুল ইসলাম বলতেছেন আমি নিজেও বুঝি না, এই পিআর করা যাবে না, ফার্স্ট দা পোস্ট সিস্টেমেই হবে। এটাতে আপনার মন্তব্য কি? একটা একটা করে আসি আর কি। জি ভাই, থ্যাংক ইউ। মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, আমি বিনয়ের সাথে ওনাকে বলবো, ওনারা একসময় তত্ত্বাবধায়ক সিস্টেমটা বুঝতো না। তা আমরা আমরা আলহামদুলিল্লাহ, জনগণ যখন বুঝতে পেরেছি, উনি একটা পর্যায়ে বুঝতে পেরেছেন এবং একটা পর্যায়ে ওনারা সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছে। আজকে তার পরবর্তীতে আমরা দেখেছি এটা নিয়ে অনেক আন্দোলনও ওনারা করেছে, এই কেয়ারটেকার সিস্টেমটা বলবৎ রাখার জন্য। ঠিক পিএস সিস্টেমটাও এরকম। আপনার যদি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র আপনি চর্চা করতে চান, সকল 24-এর যে স্টক হোল্ডার গুলো আছে, সকল দলের মতের লোকদেরকে পার্লামেন্টে আপনি নিতে চান, প্রতিনিধিত্ব রাখতে চান, তাহলে আপনাকে এই পিআর এর বিকল্প আর কোনো ওয়ে নেই। আপনি একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাচ্ছেন, ওয়েলফেয়ার স্টেটের যে কয়টা বড় বৈশিষ্ট্য, তার মধ্যে একটা মেইন বৈশিষ্ট্য হলো সকল মতের এবং পক্ষের লোকদের অংশগ্রহণ পার্লামেন্টে নিশ্চিত করা। এটা না করার কারণে কি হলো, আমাদের ফ্যাসিজম উদ্ভব হয়েছে। এটা না করার কারণে আপনার হয়েছে যে কি জানি বলে, নমিনেশন বাণিজ্য হয়েছে। যদি পিএস সিস্টেমটা এসে যায়, তাহলে আপনার একেবারে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধিও সেখানে থাকবে, মাইনরিটির যেমন থাকবে, মেজরিটিরও প্রতিনিধি সংসদে থাকবে, সকল পক্ষের মতামত সেখানে উপস্থাপন করার সুযোগ পাবে।
সেক্ষেত্রে একটা দলের একগুঁয়েমি মনোভাব বা পাওয়ার অ্যাপ্লাই করা, সেখানে এগুলো আস্তে আস্তে কমে আসবে। আচ্ছা, আমি ধন্যবাদ। সেই জন্য মনে করি, আর বিশ্বের নিয়ারলি 90টা দেশের মতো, প্রায় 90টা দেশের মতো দেশে পিএস সিস্টেম বলবৎ রয়েছে। আমরা আপনি অতীতে যেটা প্র্যাকটিস করে আসছে এটাই যদি সারা জনম রাখেন, তাহলে রাষ্ট্রকে আপনি চেঞ্জ করবেন কিভাবে, পরিবর্তন করবেন কিভাবে? জি, জনগণ যদি না বুঝে, আমরা জি। বুঝানোর দায়িত্ব। দ- 1 ঘন্টা লাগবে, সারা দেশব্যাপী আমরা কর্মসূচি নেব। 1 ঘন্টার ভিতরে, একদিনের 1 ঘন্টার ভিতরে আমরা সারা দেশব্যাপী মানুষকে বুঝাবো। যদি অ্যাডভোকেট কোনো শামীম, দল, অ্যাডভোকেট শামীম, আমার মনে হয় আপনার আপনার মানে বক্তব্য পরিষ্কার, জনগণ বুঝতে পেরেছে। আমরা যদি এর পরেরটা যাই, থ্যাংক ইউ। আপনারা বলতেছেন, জামাত ইসলাম বলতেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে। তাহলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। কিন্তু কিন্তু বিএনপি বলতেছে যে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকা প্রয়োজন। আর তা না হলে সংসদীয় গণতন্ত্রের অর্থবহ থাকবে না। তাছাড়া প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট ক্ষমতা না থাকলে সংসদীয় গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। তাহলে মানে সমস্যা কি যদি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকে? আপনারা প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করার বিরোধিতা করতেছেন কেন? যে আমরা আমরা চাচ্ছি ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির কাছেও অনেক ক্ষমতা দিতে হবে, এবং প্রধানমন্ত্রীর কাছে, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতা যখন ব্যালেন্স থাকবে, তখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনাদের যে মেচুরিটি অর্জন হবে এবং রাষ্ট্রীয় জনগণের যে উপকার হবে, সেটার একটা ব্যালেন্সে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে দলীয় প্রধান সরকার প্রধান হয়, আবার সরকার প্রধান সকল সিদ্ধান্তগুলো এককভাবে গ্রহণ করে। এটার কারণে ফ্যাসিজমের উদ্ভব হয়। আমরা যেটা দেখেছি, যেটা বিগত হাসিনার বিগত সরকারের সময়, হ্যাঁ, শেখ বিগত হাসিনা। সরকারের সময় আমরা দেখেছি যে এই যে ডিজিএফআই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো আমাদের জনগণের উপর করেছে, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদেরকে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, শুধু ছাত্র শিবিরের যে 37% জনশক্তি, যে পরিমাণ গুম এবং খুনের শিকার হয়েছে, টোটাল সংখ্যার শুধু ছাত্র শিবিরের 37% জনশক্তি ছিল এই গুমের এবং খুনের শিকার এই হাসিনার আমলে। আপনি দেখেন, সেক্ষেত্রে বিএনপি বা অন্যান্য অপরাপর দলগুলো যদি বলা হয়ে থাকে, আপনারা এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরও যদি আপনারা আগের সিস্টেমটাকে বলবৎ রাখতে চান, তাহলে আমাদের এই 24 কেন হয়েছে? এই 24-এ এই রক্তদানের অর্থটা কি? আমাদের ভাইরা কেন এই জীবন দিল? আমাদের বোনেরা, তাদের এই সম্ভ্রমহানি হলো, জীবন চলে গেল। এরপরও যদি আপনি এককভাবে একক হাতে ক্ষমতাটা করায়ত্ত করে রাখতে চান, তাহলে এই 24 ব্যর্থ হয়ে যাবে। আপনাদেরকে অনেক বিষয় ছাড় দিতে হবে যদি রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে এবং উন্নত রাষ্ট্র হিসেবে, উন্নত গণতন্ত্র চর্চার রাষ্ট্র হিসেবে আনতে চান, গঠন করতে চান, তাহলে অবশ্যই ক্ষমতার ভারসাম্যটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ব্যালেন্স করে ভাগ করে দিতে হবে। আপনি কোনোভাবেই আ- আগামী দিনে কোনোভাবেই আর ফ্যাসিজম বাংলাদেশে কায়েম করতে পারবেন না। আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। অতএব আপনি প্রধানমন্ত্রীকে কেন্দ্রিক সকল ক্ষমতায় রাখতে চাচ্ছেন, সেটা থেকে আস্তে আস্তে সরে জি, আসেন। এটা এখনো জি, সুযোগ আছে আপনার। ধন্যবাদ। আমরা চলে যাই পরের পরের দফায়। আমরা 71 সালে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ বা 3 লক্ষ যাই হোক শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা সংবিধান পেয়েছি। তো সেই সংবিধান, এই জুলাই সনদকে কেন সেই সংবিধানের উপর স্থান দিতে হবে? আসলে 72 সালের সংবিধান যেটা হয়েছিল, এটা মূলত একটা দলের একটা দলের রূপায়িত সংবিধান। সেই সংবিধানটা বাংলাদেশে জাস্ট এটা পাবলিশ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এই সংবিধানটাকে রচনা করা হয়েছে ইন্ডিয়াতে, যেটুকু আমরা জানতে পেরেছি। এবং আমরা আমরা আইনের ছাত্র হিসেবে সংবিধান নিয়ে পড়াশোনার সুযোগ হয়েছে, ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে, রিসার্চ করার সুযোগ হয়েছে। দেখেছি বাংলাদেশের মানুষের অ্যাকচুয়াল আইডিওলজি হলো ইসলাম বেস, বাট 72 সংবিধানটা হলো টোটালি অন ইসলাম বেস, সেকুলার বেস। সেকুলারিজম কোনোভাবে ইসলাম সাপোর্ট করে না। এরপর আপনি 92% মুসলমানের দেশে যদি আপনি সেকুলার গণতন্ত্র চর্চা করতে চান, তাহলে চাপিয়ে দিতে চান, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। আপনি কোনোভাবেই পারবেন না। 72 সালের সংবিধানটাতে আপনি দেখেন, ওরা একটা গণভোট পর্যন্ত করাতে ব্যর্থ হয়েছে 72 সালের সংবিধানটাতে। সেখানে কি ইসলামপন্থীদের কোনো পার্টিসিপেশন ছিল? যে 34 জন মেম্বার এটা রূপায়িত করেছিল, সেখানে আপনি দেখবেন ভালো কোনো ইসলামিক স্কলার সেখানে ছিল, ইসলামিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা রাখে, আপনি একজন মেম্বার সেখানে পাবেন? পাবেন না। সেখানে থাকা দরকার ছিল ইসলামিক স্কলার,
কোরআন জানে, হাদিস জানে, ইসলামিক থিওলজি জানে, ইসলামিক আমাদের বাংলাদেশে যে ইসলাম প্র্যাকটিস হয় বা প্র্যাকটিস করে জনগণের পালস বুঝে এই মানের কিছু জনশক্তি। সেই জন্য 24-এর এখন যে সংস্কার হয়েছে, সংস্কারের জন্য যে প্রস্তাবনা এসেছে, এই প্রস্তাবনায় আপনি দেখবেন সেখানকার অনেক বিষয়গুলো 72 সালের সংবিধানের সাথে সাংঘর্ষিক, যার কারণে 72 সালের সংবিধানে অনেক অপূর্ণতা থাকার কারণে 24-এর এই ইশতেহারটা রূপায়ণ করার প্রয়োজন হয়েছে, এতগুলো সংশোধনী আনার প্রয়োজন হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে আমি মনে করি অনেকটা পূর্ববর্তী সংবিধানের যে সকল ত্রুটি বিচ্যুতিগুলো ছিল এগুলো লাঘব হয়ে নতুন একটি বাংলাদেশ গঠন করার, নতুন একটি বাংলাদেশের সংবিধান রূপায়িত করার সুযোগ এসেছে। সেই জন্য 24-এর ইশতেহারকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি শুধু অতীত নিয়ে পড়ে থাকেন, অতীতকে হিস্ট্রি হিসেবে নিতে হবে, শিক্ষা হিসেবে নিতে হবে, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে কখনো আপনি প্রোগ্রেস করতে পারবেন না। আজকের রাষ্ট্রের প্রেক্ষাপট, আজকের বিশ্বের প্রেক্ষাপট যেটা ডিমান্ড করে আপনাকে, সেটা সেখানে ইনক্লুড করতে হবে, যেটা 72 সালের সংবিধানে আপনি পাবেন না। আমরা দেখেছি। সেই জন্য আমরা ফ্যাসিজম থেকে যেমন ফিরে এসেছি, আমরা সে অনেকগুলো দুর্বলতা সংবিধানে সেখানে খুঁজে পেয়েছি, সেগুলোকে সংশোধন করে পরিমার্জন করে আমরা নতুন একটি সংবিধানের আহ আশা বুক বেঁধে অপেক্ষা আছে, সেটা ইনশাল্লাহ পাবো। এই জন্য আমরা এটাকে প্রায়োরিটি দিতে চাই। ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। জামাত ইসলাম বলতেছে, এনসিপিরও দাবি যে জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। বাট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলতেছেন যে কেন প্রশ্ন তোলা যাবে না আদালতে? এই ইখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? তিনি বলেছেন যে আর্টিকেল 31 অনুসারে আইনের আশ্রয় নেওয়া যে কোনো নাগরিকের অধিকার, কাজেই জুলাই নিয়ে প্রশ্ন তোলা যাবে না এই বিষয়টা জুলাই সনদে উল্লেখ করা আমরা মানি না। আপনার মতামত কি? আসলে এই বিষয়টা নিয়ে যে ওনারা আপত্তি জানিয়েছে, এটাকে একটা রীতিমতো হাস্যকর। এটা করার অর্থ হলো 24-এর শহীদদেরকে বেজ্জতি করা, অপমান করা। আমরা যারা এই 24-কে ধারণ করি, বাংলাদেশের আমি মনে করি 90% উপরে, 99% জনগণ 24-কে ধারণ করে। আমি মনে করি সেই 90% বা 99% মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এইটাতে আঘাত করা, এই ধরনের কোনো বক্তব্য যদি কোনো দল বা কোনো মত বা কোনো ব্যক্তির পক্ষ থেকে এসে থেকে থাকে, এটা অবশ্যই দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। আমরা মনে করি এগুলো ওনারা প্রত্যাহার করবে, এই ধরনের বক্তব্য। এটা ওনারা মূলত হাসি ঠাট্টা করছে মূলত 24-এর যোদ্ধাদের সাথে। এই 24-এর যারা শহীদ হয়েছে তাদের সাথে এই ধরনের বক্তব্য আসার মানে হলো তাদেরকে অপমানিত করা। এটা ওনাদের এটা নিয়ে ওনাদের অনুতপ্ত হতে হবে। একটা সময় এই কথার কারণে ওনাদেরকে একটা সময় জবাব দিতে হবে। দেখবেন, আপনি খেয়াল রাখবেন, আল্লাহ হায়াতে রাখলে এই দেশের জনগণ দেখবে এই কথাগুলোর কারণে ওনারা একসময় অনুতপ্ত হবে। এটা অবশ্যই লজ্জাজনক। এই ধরনের কথা আমরা কখনোই কামনা করি না। এটার অর্থ হলো ওনারা 24-কে আলটিমেটলি কোনোভাবে স্বীকারই করে না। আপনি কি বলেন? এটার অর্থ হলো ফেসিজমকে আবার ফিরিয়ে আনার জন্য একটা অপশন রেখে দেওয়া। যে ফেসিজম আমাদের মতের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের চিন্তার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যে ফেসিজম শক্তি আমাদের অঙ্গহানি, জীবনহানি, আমাদেরকে স্থিতিশীলভাবে বাংলাদেশে থাকতে দেয়নি, সেই ফেসিজমের ব্যাপার যদি আবার সেখানে কায়েম হওয়ার সুযোগ রেখে দেন, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টদায়ক। আমরা এটা কখনোই কামনা করতে পারি না। 24 হয়েছে আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের, আমাদের অঞ্চলের মানুষের 3টা স্বাধীনতা অর্জন হয়েছে এ পর্যন্ত। একটা 1947 সালে, একটা 1971 সালে, আর একটা 2024 সালে। কোনোটাকেই আমরা কোনোভাবে খাটো করে দেখবো না। 71 আমাদের হৃদয়ে থাকবে, সেটা আমাদের ভিত্তিপ্রস্তর, সেটা আমাদের অর্জন, সেটা আমাদের পরিচিতি। আর 24 হলো আমাদের ইন্টারনাল যেই প্রবলেম গুলো আমরা ফেস করেছি, সেগুলোকে রিমুভ করার জন্য 24-এর স্বাধীনতা। অতএব আপনি কোনোটাকেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা 71-কে যেমন লালন করব, 24-কেও তেমনই ভাবে লালন করব। জি, ধন্যবাদ। আপনার কাছে শেষ প্রশ্ন, ভোটের 2.5 মাস বাকি, কি বলবেন ভোটারদেরকে? আপনাদের প্ল্যান কি? এই শেষ প্রশ্ন আপনি, তারপর আমরা শেষ করে ফেলবো। বাংলাদেশি প্রাণপ্রিয় জনতার, আপামর জনতার নিকট আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনটা হবে মূলত আদর্শ ভিত্তিক। আপনি কোন আদর্শকে চান? বাংলাদেশে কি আপনি সেকুলার গণতন্ত্র চান, নাকি আপনি ইসলামী গণতন্ত্র চান?
আপনি বাংলাদেশে কি ইসলামী গণতন্ত্র যদি চান তাহলে ইসলামপন্থীদেরকে ন্যায় ইনসাফ কায়েমের সুযোগ দিতে হবে, আমাদেরকে ভোট দিয়ে ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা করার সুযোগ দিতে হবে। আপনি যদি আমাদেরকে ইসলামী গণতন্ত্র পন্থীদেরকে ভোট না দেন, আলটিমেটলি সেখানে অন ইসলামিক শক্তি আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসবে। আলটিমেটলি কোনো না কোনো ফেসিজমই আবার আসার সুযোগ পেয়ে যাবে। সেজন্য আপনাদের নিকট করজোড়ে আবেদন, যুব সমাজের প্রতি, মা বোনদের প্রতি, সকল মুরব্বিয়ানদের প্রতি, আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করার জন্য এমন একটা সুযোগ যদি আপনারা দেন, আগামী নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে, আমাদেরকে সমর্থন দেওয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিজয় অর্জন করেছি, সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ওইভাবে বিজয় অর্জন করে আপনাদেরকে, ঠিক বিশ্ববিদ্যালয়গুলোকে যেরকম আমরা সংস্কারের হাত দিয়েছি, সেখানকার পবিত্র পরিবেশ বজায় রাখার জন্য আমরা বাংলাদেশটাকে ওইভাবে ইনশাআল্লাহ রূপায়িত করব। আপনি আপনি আমরা গ্যারান্টি দেব, প্রশাসনের কোনো জায়গায় কোনো ধরনের দুর্নীতি এক বিন্দু পরিমাণ আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ, আমরা যদি বেঁচে থাকি। আপনি প্রশাসনের যে কোনো সেবা চাওয়া মাত্র পাবেন। সকল জায়গায় আমরা এমন ভাবে সংস্কার করব, কোন দুর্নীতিবাজ প্রশাসনে থাকতে পারবে না। আপনি আপনি দেখেন, বাংলাদেশের যদি বলা হয় 1% লোক সরকারি অ্যাম্বুলেন্সে জীবন হসপিটালে যাওয়ার সুযোগ পায় না। আমরা গ্যারান্টি দেব, সরকারি হসপিটাল গুলোকে আমরা এমন ভাবে সংস্কার করব, হসপিটাল সেবাগুলো এমন ভাবে পাবেন, আপনি শুধু 999-এ ফোন দেবেন অথবা হসপিটালের নাম্বারে ফোন দেবেন যে আমার অ্যাম্বুলেন্স দরকার, কারো যদি জরুরি প্রয়োজন হয় স্বাস্থ্য সেবার জন্য, আমরা নিশ্চিত করব, গ্যারান্টি দিয়ে বললাম, আপনি আপনার বাড়ির সামনে আপনি যে লোকেশনে থাকবেন সেখানে অ্যাম্বুলেন্স হাজির হবে। এরপর আসেন পুলিশ সংস্কার। আপনি থানায় গিয়ে বিগত 53 বছর ধরে টাকা ছাড়া খুব কম লোকই সেবা পেয়েছে। প্রশাসনের অনেক জায়গায় খুব কম কম লোকই উফুরি টাকা পরিশোধ না করে সেবা পেয়েছে। আমরা গ্যারান্টি দেব ইনশাল্লাহ, একটি টাকা উফুরি কাউকে, কোনো ব্যক্তিকে আমরা ক্ষমতা আসলে আপনাকে দিতে হবে না, একটি টাকা আপনাকে কাউকে দিতে হবে না। আমরা সকল জায়গায় এমন শুদ্ধি অভিযান পরিচালনা করব, কোন দুর্নীতিবাজ দুর্নীতি করার কোনো সাহসই পাবে না। আমাদের মা বোনদেরকে বলবো, আমাদের ইশতেহারে আমরা অনেকগুলো বিষয় আনতেছি, তার মধ্যে একটা বিষয় হলো মায়েদের কর্মঘন্টা 5 ঘন্টা। যে সকল কর্মজীবী মায়েরা রয়েছেন, পুরুষদের মতো 8 ঘন্টা ডিউটি করতে ওনাদের অনেক কষ্ট হয়, ওনারা বাচ্চা লালন পালন করে, এটা ওনারা ফ্যামিলি পরিচালনা করে। এটা একটা অবাস্তব পরিকল্পনা। না, আমি আপনি আমি আপনি আপনি আমি মায়েদের আপনি মায়েদের ব্যাপারে ছাড় দিতে হবে। ওনারা এতগুলো দায়িত্ব পালন করার পর না না ওনাদেরকে আমি আমি ক্যাপাসিটি তো একটা থাকতে হবে। আমি একটা গার্মেন্টস এর মালিক। আমি কেন ওই 5 ঘন্টা কাজ করে আমি 8 ঘন্টা টাকা দেব? আমার এই লসটা কি জামাত ইসলামের আমির আমির মহোদয় আমাকে পে করবে? আমি এটা মানবো আপনি না। আপনি সেজন্য আমরা কিছু ফর্মুলা দেব, সেই ফর্মুলা আপনি পারবেন, সেই সুযোগ আমরা করে দেবো। আরে ভাই, আপনি বিগত সরকারের আমলে দেখেছেন যে কত ধরনের ভর্তুকি, কত ধরনের এই চল চাতুরি, কত কিছু হয়েছে। আপনি 5 ঘন্টা কাজ করেন, 5 ঘন্টা যদি আমাদের মা বোনেরা হক আদায় করে আপনার হক আদায় করে দিতে পারে, আপনি তাদেরকে পেমেন্ট করতে সমস্যা কোথায়? উন্নত বিশ্বে সপ্তাহে 3 দিন কাজের ব্যবস্থা আছে, দৈনিক 4 ঘন্টা কাজের ব্যবস্থা আছে। আপনি নিজেও তো জানেন, আপনি এটা উন্নত উন্নত দেশে বিশ্বে থাকেন। না, উন্নত বিশ্বে কোথাও মহিলাদের এরকম মানে 5 ঘন্টা কাজের ইয়ে নাই। মহিলা নারী না, পুরুষ আপনি সব সমান কাজ করে। আপনি ফুল টাইম কাজ করলে এক বিষয়, আর হাফ টাইম কাজ করলে, আপনি যে দেশে আছেন আপনি মনে হয় আমি অবশ্যই ভালো করে আমি যে জানেন। দেশে আছি আপনিও আছেন, এখানে মহিলাদের শুধু ম্যাটারনিটি লিভ লিভ দেওয়া হয়, এর এর বাইরে কর্মঘন্টা কমানো হয় না। ওরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেয়, ওরা কর্মঘন্টা এদিকে কমায় না, কিন্তু ওদের ম্যাটারনিটি লিভটা অনেক হাই করে দেয়। এবং তাদেরকে পেমেন্ট সিস্টেমটা কি দেখেন, যতদিন বাচ্চাটা ইয়ে থাকবে, কি জানি বলে, আপনার প্রয়োজন হবে ততদিন পর্যন্ত তাদের খাদ্যের ব্যবস্থাটা রাষ্ট্র করে দিচ্ছে, বাচ্চার পোশাকের ব্যবস্থাটা করে দিচ্ছে, ভরণ পোষণের ব্যবস্থাটা করে দিচ্ছে, কোনো না কোনো ভাবে তো রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে। আমরাও কোনো না কোনো ভাবে সেই সাপোর্ট গুলো আমাদের মা বোনদেরকে দেবো, সেই জন্য আমরা সেই ইশতেহারে সেটা রেখেছি। এরপরে আসেন, আপনি শিক্ষাক্ষেত্রে দেখেন, শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি চলছে, ব্যাপক দুর্নীতি চলছে। আমরা এই এমন সিস্টেম করব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনি আপনার মেয়েটাকে, আপনার বাচ্চাটাকে, আপনার ছেলেটাকে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দ্বিধায় পাঠাতে পারেন, অন্তত তাদের ইমান নষ্ট হবে না, তাদের ইজ্জতের হেফাজত থাকবে, তাদের জীবনের হেফাজত থাকবে, এমন একটা পরিবেশ আমরা ইনশাল্লাহ তৈরি করে দেব। আপনাকে আমরা
শুধু সুযোগ দিয়ে দেখেন, আপনারা তো অনেক দলকে দিয়েছেন 53 বছরে, 3-4টা দলকে আপনারা ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আমরা কি করতে পারি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখিয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখিয়েছি। ইনশাল্লাহ ঠিক সারা বাংলাদেশে আমরা এই পাইলট প্রজেক্টটাকে ইনশাল্লাহ এক্সপান্ড করব, সারা ছড়িয়ে দেব। আপনি দেখবেন একজন মাদক সেবী, একজন মাদক কারবারি, চোরা কারবারি বাংলাদেশে থাকার সুযোগ পাবে না যদি আমরা ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ। কোনো পতিতাবৃত্তি, খারাপ অপকর্ম, অপদস্থ হওয়ার কোনো এনভায়রনমেন্ট আমরা রাখবো না বাংলাদেশে। ওনাদেরকে এমন সুন্দর পবিত্র পরিবেশে ওনাদেরকে নিয়ে আসবো, তারা অপরাধগুলো ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসবে, তারা ভালো ভালো জায়গায় তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবো, যারা অপরাধী তাদেরকে সাজার ব্যবস্থা করবো, আইনের আওতায় আনার ব্যবস্থা করব, তাদেরকে সংশোধনের ব্যবস্থা করব। এখন তো গত 53 বছরে আপনি সেই সুযোগটা কতটুকু পেয়েছেন? আপনি নিজে দেখেন আপনি কতটুকু পেয়েছেন, আপনি নিজকে প্রশ্ন করেন, আপনি কি পেয়েছেন গত 53 বছরে? আপনাকে কি দিয়েছে? নির্বাচনের সময় 500-1000 টাকা দিয়েছে, ভোটটা দিয়ে নিয়ে গিয়েছে, এরপর আর কোনো খোঁজ খবর নেই। আমাদের নেতা কর্মীরা আপনাদের ডোর টু ডোর যাবে, ব্যক্তি টু ব্যক্তি যাবে, প্রতিটা ব্যক্তির কাছে যাবে। আপনার কি প্রয়োজন বলেন, আপনি রাষ্ট্রের কি সেবা চান, আপনার কোন সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। রাষ্ট্রীয় ক্যাপাসিটি আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদেরকে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরাও আসলে চাই যে গণভোটটা নভেম্বরে এই হওয়ার যুক্তি অনেক দেখিয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম, বাট সবচেয়ে ভালো হয় যদি এই জুলাই সনদকে আসলে সবাই মেনে নেয় যে হ্যাঁ আমরা আমাদের আমাদের যাকেই জনগণ নির্বাচিত করে, আমাদের প্রথম কাজ হচ্ছে সবাই গিয়ে সংসদে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন করা, তাহলে কিন্তু ভালো হতো। আর এই 30টা দলের মধ্যে 30টা দল তো ওরা তো 31টা দলে তো সম্মত হয়েছে, হ্যাঁ, তো 2-4টা নোট অফ ডিসেন্ট আছে, এগুলো ইনশাআল্লাহ একটা পর্যায়ে আশা করি ওনারা বিএনপি বুঝতে বুঝতে পারবে, পারবে। সমাধান হয়ে যাবে। কারণ আমি আশা যতটুকু করতেছি। শুনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা সংযম প্রদর্শন করবে এবং আলোচনা চালিয়ে যাবে। আশা করি হবে। এবং দর্শক আপনারা আপনাদের মতামত দিবেন জুলাই সনদ নিয়ে কি ভাবছেন, গণভোট নিয়ে কি ভাবছেন, এবং আজকে এই মনিরুল ইসলাম শামীম যে কথাগুলো বললেন এটা নিয়ে কি ভাবছেন, আপনাদের মতামত চাই। এবং আমার সঙ্গে আপনি একমত হবেন যে অবশ্যই যে এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের রায় হচ্ছে চূড়ান্ত, এবং জনগণের রায় আমরা মাথা পেতে নেব, সেটা আমাদের ইনশাআল্লাহ পক্ষেই যাক বিপক্ষেই যাক। ইনশাআল্লাহ অ্যাডভোকেট ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। সালাম। ওয়ালাইকুম সালাম।